মা ও ছেলের বিয়ে ভাবতে কেমন লাগছে না? হ্যাঁ, সত্যি ভাবতে কেমন লাগছে সেটা বড় কথা না। আগে শোনো, মা আর ছেলের বিয়েটা কি করে হলো সেটা আগে শোনো, তারপরে না হয় ভাবো যে কেমন লাগে। কেমন লাগে মা ছেলের বিয়ে, আবার কেমন লাগবে? পৃথিবীতে কিছুই অসম্ভব নেই, সবই সম্ভব। তো এই জন্য মা ছেলের বিয়ে হওয়াটাও কোনো অসম্ভব ব্যাপার না। তোমাদের হয়তো মনে মনে চিন্তা করছো যে মা ছেলের বিয়ে এটা কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ, মা ছেলের বিয়েও সম্ভব। তো তার জন্য কি করে সম্ভব হলো মা ছেলের বিয়ে, তার জন্য জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, ভয়েসটা দেখতে হবে, ভয়েসটা শুনতে হবে। যাই হোক, একটু ধৈর্য ধরে, একটু সময় নষ্ট করে ভয়েসটা শোনো আর আমার ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে মা ছেলের কী করে বিয়ে হলো। মা ছেলের আদৌ বিয়ে কি সম্ভব? আমারও তোমাদেরকে বলবো, সেটাও ভাবতে পারছি না কিভাবে বলবো। যাই হোক, চলো শুরু করা যাক। তার আগে তোমাদের সবাইকে একটা কথাই বলতে চাই যে আমার এই ভয়েসগুলো, আমার ভিডিওগুলোর, রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, আর আমার এই গল্পগুলো তোমাদের কেমন লাগে। এই গল্পগুলো কিন্তু কারোর সাথে কারোর মিল নেই, কোনো চরিত্রের সাথেই কোনো মিল নেই। এটা আমার গল্প। তো তার জন্য তোমরা এটা নিয়ে কিছু ভাববে না, জাস্ট এটা এন্টারটেনমেন্ট। তোমরা মজা নাও আর গল্পগুলো শোনো। তো অনেক শখ ছিল আমার, মার অনেক শখ ছিল যে ধুমধাম করে 8-10টা মেয়েদের যেরকম বিয়ে হয় আমারও বিয়ে হবে। কিন্তু কপালটা আমার খুব পোড়া। ছোটোবেলার থেকেই কপালে যে এত কষ্ট, সেটা যে এখন সুখ পাবো সেটাও না। সেই ছোট্ট থেকেই কষ্ট ভোগ করে আসছি। ভাবি হয়তো প্রতিটা মুহূর্ত ভাবি হয়তো এরপরে আমার সুখ আসবে, কিন্তু সুখ আর কোথায়? সুখ তো আসছে না। ছোটোবেলায় মার কাছে শুনতাম যে সুখ কারোর সবসময় থাকে না, দুঃখ কারোর সবসময় থাকে না। কিন্তু ভগবান মনে হয় আমার জীবনে দুঃখটাই লিখে দিয়েছে। তো ছোটোবেলায় যেমনভাবেই হোক চলতো। অনেক কটা ভাই বোন ছিলাম, তার মধ্যে আমি ছিলাম সবারই ছোট। সবার ছোট ছিলাম বলে আদর পেয়েছি, কিন্তু অবহেলাও পেয়েছি। আর্থিক অবস্থা তেমন ছিল না বাবার, আবার এমন না যে আর্থিক অবস্থা খারাপ তার জন্য না খেয়েছিলাম, তা না। এখন বুঝি যে ওই যুগে, ওই সময়ে, ওই অতগুলো ভাই বোন, 8-9টা ভাই বোন মানুষ করা, মোটা কাপড় আর মোটা পেট ভর্তি করে 3 বেলা ভাত খাওয়া, যে সংসার চালায় তার পক্ষে কতটা কষ্টকর। তখন হয়তো মনে মনে খারাপ পেতাম যে আশেপাশের লোকদেরকে দেখতাম, আশেপাশের সমবয়সী মেয়েদের দেখতাম কত কি পড়তো, কত কি খেত, কত জায়গায় ঘুরতে যেত। মাকে এসে তুলনা দিতাম, মা দেখো তো ওরা কত খাচ্ছে ভালো, ওরা কত ঘুরছে, ওরা কত জামাকাপড় পোশাক আশাক পরছে। মা তখন বলতো, বাবা আমাদের যা সামর্থ্য আছে সেই অনুযায়ী আমরা করব। কোথায় পাবো বাবা? ওই পুজোতে হাতে গোনা 3টা জামা পেতাম বছরে। ওই দুর্গাপূজার সময় একটা, আর পয়লা বৈশাখে একটা, আর একটা হয়ে যেত। 3টা জামা হয়তো বেশিই বলে ফেললাম, আসলে অনেক দিনের কথা তো মনে পড়ছে না। যাই হোক, 2টো জামাই আর কি হাতে গোনা পেতাম। দেওয়ার মধ্যে কেউ ছিল না, কারণ তখন তো কারোরই বিয়ে হয়নি না, ছোট। দেওয়ার মধ্যে ওই যখন একটু বুঝতে শিখলাম তখন ওই আমার বড় দিদির বিয়ে হলো। তো বড় দিদি এতগুলো ভাই বোনকে তো সবসময় একবারে দেওয়া সম্ভব হতো না, দিত হয়তো ঘুরিয়ে ফিরিয়ে দিত। মা যেন কেন বুঝতে পারি না, যখন মার কাছে যাইতাম
মা তখন আমার কথা পাত্তাই দিত না। এই যেন অভ্যাস হয়ে গেছিলো। তো 8-10টা মেয়ের মতন আমার কপাল ছিল না। আমার উপরে আমার দিদিরা ছিল। মা কী করতো, তাদেরকেই বেশি বেশি দিত। বলতো যে ওর তো বিয়ে হয়ে যাবে, বলতো ওর তো বিয়ে হয়ে যাবে, তুই তো পরেই পাবি, তাই ওদেরকে দিই। সেই কথাটা মনে পড়লে না ভাবি যে কথাটা কি আদৌ সত্যি? মা হয়তো সত্যি ভাবতো, কিন্তু আমার কপালে তো সুখ নেই, ওই জন্য আমার কপালই আর কি পাওয়ার কপাল নেই। দিদিদের বিয়ে হওয়ার পরে বাবা অনেকটা শরীর খারাপ হয়ে গেল। তখন আমি বাড়িতে একা। এইদিকে বাবা শুরু করতে লাগলো, বয়স কিন্তু তেমন ছিল না, শুরু করতে লাগলো বাবা, হ্যাঁ কবে বিয়ে হবে, আদেও বিয়ে হবে কি না তাও ঠিক নেই। আমি ভাবি অবাক দৃষ্টিতে যে বাবা একটু আমাকে অন্যরকম চোখেই দেখতো, কারণ বাবার কাছে আমি একটু অন্যরকমই চোখে ছিলাম, কারণ আমাকে অতটা বাবা ভালোবাসতো না। তো তার জন্য মনে হয় আমাকে বাড়িতে রাখাটাও বাবার পক্ষে সম্ভব ছিল না। বাবা আমার সরকারি চাকরি করত, পেনশন পেত, দিদিদের বিয়ে দিয়ে তারপরে রিটায়ার্ড হয়েছে। তো ঘাড়ে তো বোঝা আছি। বাবার কথা ছিল দাদারদের ঘাড়ে আমাদের রেখে যাবে না, এটা একদম ঠিক কথা। আমাকে অপছন্দ করলেও কিন্তু আমার ক্ষেত্রেও কোনো মানে অন্য কিছু হয়নি, যতটুকু করার ততটুকু করেছে। হয়তো তাদের জন্য অনেক করেছে, আমার জন্য কম করেছে, ওটা আমার কপাল। তো বাবার কথা ছিল দাদাদের ঘাড়ে দিবে না, যা টাকা আছে, যা পেনশন পাওয়ার পরে টাকা আছে, বাবার বক্তব্য আগে মেয়েদের বিয়ে দিব, তারপরে ছেলেদের জন্য রাখবো। তার জন্য অনেকেই মনোমালিন্য হয়েছে বাড়িতে, মানে বিশেষ করে ছেলেরা, দাদারা। তো বাবার বক্তব্য এটা। যাই হোক, আমার দুর্ভাগ্য যে বাবা আমার বিয়ে দেখতে পারেনি। বাড়িতে প্রচুর অশান্তি হতো। বাবার যেন দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল, আর আমাকে নিয়ে চিন্তা করছিল যে আমার বিয়ে হবে কি না, কী করে হবে। এখন বুঝি যে দেখতে না পারলেও বাবার চিন্তা করাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখন তো আমি মা হয়েছি না, এখন বুঝি মায়ের মর্মটা, বাবার মর্মটা। এই জন্য ওই তখনের খারাপ লাগাটা এখন আর ধরি না, এখন ভাবি আমার কপালেই সুখ নেই। তো যাই হোক, বাপের বাড়ির পর্ব চলছে, বিয়ের আগের পর্ব চলছে। অনেক শখ ছিল, অনেক আশা ছিল মনে, যে 8-10টা মেয়ের মতন ধুমধাম করে আমারও বিয়ে হবে। তোমরা হয়তো ভাববে সে কি, কোন কথার থেকে না, গল্পটা হচ্ছে প্রথম থেকেই। তো তার জন্য আগে কথাগুলো না বললে তোমরা কি করে বুঝবে যে মা ছেলের বিয়েটাও কি করে সম্ভব হলো। মা ছেলের বিয়েটা এই কারণেই সম্ভব হলো, কারণ পৃথিবীতে অস্বাভাবিক কিছুই নেই, সব কিছুই স্বাভাবিক। তো যাই হোক, 8-10টা মেয়ের মতন আমার কপাল নেই। অনেক শখ করছিলাম, অনেক আশা করছিলাম যে আমাকে বিয়ে করবে, সে আমাকে প্রচুর ভালোবাসবে, কিন্তু নিজের কপালে যেটা লেখা আছে এটার উপরে কি কিছু হবে? কিছু হবে না, এটা এখন আমি মনে করি। আমার কপালটাই পোড়া। সব কথাই আমার কপালকে টানবো, কারণ আমার কপালে যদি না থাকে তাহলে কোথার থেকে আসবে? বলে না, কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি, এরকম হচ্ছে কথা। যাই হোক, বিয়ে 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 বলে বাবা মানে সারাটা দিন চিন্তা ভাবনা করতে করতে মাথাটা বাবারও নষ্ট হয়ে গেল, আমার নিজের মাথাটাও নষ্ট হয়ে গেল। যে এরকম করে একটা মেয়ের পিছনে যদি সারাক্ষণ বিয়ে 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 করতে থাকে তাহলে কি হবে? তেমন তো বয়স ছিল না যে আমার তখন বিয়ের বয়স, কিন্তু রাখবে না। তারপরে কি করলাম, নিজেই
অগত্যা সম্বন্ধ আসলো। আসার পরে হয়তো ওদের পছন্দ হয়তো আমাদের পছন্দ হয় না, আমাদের পছন্দ হয়তো ওদের পছন্দ হয় না। এই চিন্তা ভাবনা করতে করতে পার হয়ে যাচ্ছে। আর বাবা তো ওইদিকে ঘুম নেই। তখন নিজেই সিদ্ধান্ত নিলাম, ধুর যা, এত জ্বালা আমাকে সহ্যই করতে পারছে না, তাহলে আমি কাউকে ভালোবেসে আমি তার হাত ধরেই যাব। তো এমনই হাত ধরলাম, সেই হাতটা যে একদম আলগা ছিল সেটা আমি বুঝতে পারিনি। কি করে বুঝবো? তখন তো বোঝার বয়স হয়নি। তখন তো রঙিন স্বপ্নে ভাসছিলাম। তখন তো ভাবছিলাম যে ভালোবাসা এমনই, ভালোবাসা দিয়ে খাওয়া যায়, ভালোবাসা হলেই পেট ভরে যায়, ভালোবাসা খাওয়ার জিনিস। এখন তো বুঝি ভালোবাসা খাওয়ার জিনিস না, পেটে ভাত না থাকলে জানলা দিয়েও ভালোবাসা পালিয়ে যায়। এই হচ্ছে ভালোবাসার গল্প। টাকা, দুনিয়াতে টাকাই হচ্ছে সব। টাকা না থাকলে কিছুই নেই। তো তখন তো বুঝতে পারিনি, তখন বুঝছি যে না, রঙিন স্বপ্ন সব আমাকে ভালোবাসে, এত চোখে হারায়, আমিও নিশ্চয়ই সুখী থাকবো যার হাত ধরলাম। ও মা, বাড়িতে তোলপাড় শুরু হয়ে গেল। দাদাদের অপছন্দ, বড় দাদাও পছন্দ করলেও ছোট দাদা আমাকে দেখতে পারতো না। জানি না আমাকে কেন দেখতে পারতো না। কোনো দিনই আমি ছোট দাদার পছন্দের বোন হয়ে উঠতে পারিনি। বড় দাদা থাকলেও পছন্দ করলেও সময় বিশেষে, সব সময় যে পছন্দ করতো তা না। মাঝে মাঝে পছন্দ করতো, আবার মাঝে মাঝে এমন ব্যবহার করতো, তখন মনে হয় পৃথিবীতে যদি চরম শত্রু থেকে থাকে, সেই শত্রু হচ্ছে আমি। আর ছোট দাদার কাছে সবসময়ই চোখের কাঁটা হয়েছিলাম। তো বাড়িতে কিছুতেই মানল না মা। আর এমন সময় আমি হাতটা ধরলাম, তখন বাবু, আমার বাবা আর কি, তাকে আমি বাবু বলেই ডাকতাম। তো আমার বাবা তখন চোখ বন্ধ করলো, তখন আর সে পৃথিবীতে নেই। তারপরে বাড়িতে শুরু হয়ে গেল, আর রাখবে না, যদি অন্য জায়গায় না বিয়ে করি, এখানেই বিয়ে করব। তো এখানে বিয়ে করলে তো অশান্তি তুমুল, যাই হোক, অনেক অশান্তি তুমুল ঝগড়াঝাটি করে 4 হাত এক করে দিল বাড়ির থেকে। পছন্দ নিয়ে না, অপছন্দ নিয়ে বিয়েটা দিল কিভাবে? বিয়েটা একটা মন্দিরে গিয়ে আমার বিয়েটা হলো। মন্দিরে ছিল শুধু 3 থেকে 4 জন। কারণ ধুমধাম করে 10টা লোক খাওয়াতে গেলে তো টাকা লাগবে। সেই টাকা দিয়ে তো বাড়ির থেকে দেবে না। বাড়ির থেকে তো বলেই দিয়েছে যে পরিষ্কার, যদি তুমি এই ছেলেকে বিয়ে করো তাহলে তোমার মতন তুমি দেখবে, আমরা কিন্তু তোমার মধ্যে নেই। তখন তো বুঝতে পারিনি যে টাকা ছাড়া পৃথিবীতে কিছু না। কারণ ছেলে তো তখন সেরকম কিছু কাজ করতো না, ছেলে তো মোটামুটি কাজ করতো। আর ছেলে তো তখন অনেক স্বপ্ন দেখাইছে। আমি ভাবছিলাম ঠিক বয়সটা কম, ঠিক চলে যাবে, কিছু তাই কি হয়েছে, বাড়ির লোক দেখতে পাচ্ছে না, হয়তো আমি চলে গেলে জ্বালাটা মিটবে। তার জন্য আমি আর কোনো ব্যতিক্রম করলাম না, ওদের কথার। ওরা যেরকমভাবে পারলো, আমি চেয়েছিলাম যে যাতে সম্পর্কটা থাকুক, যাতে ওরা দাঁড়িয়ে থেকে আমার বিয়েটা দিক। আমি এটাই চেয়েছিলাম যে কিছু নাই দিক, তাই কি হয়েছে, কিছু না দিক, কিছু না করুক, আমার কপালে যেটা আছে ওটা হয়ে যাবে, ওটা ভাবিনি। কিন্তু তারপরে তার আগে আমার মা অবশ্য আমাকে ভালোই বাসতো,
একটু বেশিই ভালোবাসতো আমার মা। যেই কমটুকু আমার বাবা বাসতো আমাকে ভালো, সেই ভালোবাসাটা আমার মা আমাকে দিয়েছে। তো মা রাজি ছিল, আমার ভালোবাসায় হয়তো মা রাজি ছিল, যাই হোক দিদিরা রাজি ছিল। তো এইভাবে মানে আমার জন্য দিদি রাজি হয়েছে, কিন্তু বড় দাদা রাজি হলেও আর দুই দাদা কোনো মতেই রাজি হয়নি। মেজো দাদা আমার আর বেশি হেলে ফেলে থাকে না, মেজো দাদা অত কিছুর মধ্যে থাকে না, কিন্তু আমাকে অতটা পছন্দও করে না, আবার অতটা খারাপও করে না। কিন্তু ছোট দাদা আমাকে একদমই দেখতে পারে না। আর বড় দাদা জানে বাবা নেই, দায়িত্বটা তখন আমারই পালন করতে হবে। তো মন্দিরে গিয়ে আমার বিয়েটা সম্পূর্ণ হলো। সেখানে ছেলের বাড়ির থেকে বলেছিল যে আমরা বেশি কিছু চাই না, আমাদেরকে 10-15 জন লোক আনতে দাও, ওদেরকে একটু অভ্যর্থনা করলেই হবে। আমার বাড়ির লোক বলে উঠছে, না 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 না, এখানে কিসের অভ্যর্থনা, এটা তো আমরা বিয়ে দিচ্ছি না, এটা তো নিজেরা দেখে বিয়ে দিচ্ছে, এসব কিছু এখানে চলবে না, এগুলো যদি করতে হয় তাহলে তোমাদের বাড়িতে নিয়ে তারপরে করো, আমরা দিতে লাগে তাই দিচ্ছি। এই শুনে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। শুধু এই শুনে না, যখন থেকে আমার বিয়ে 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 হচ্ছে শুরু হয়েছিল তখন থেকেই আমার মনটা অনেক খারাপ। ছোট দাদা ঘাড়ের উপর বসেছিল, বিয়ে দাও বিয়ে দাও, আমাকে বিয়ে দিয়ে ও বিয়ে করবে, না হলে যদি পরের বাড়ির মেয়ে এসে ননদ যদি অত্যাচার করে, এই জন্য ননদ থাকতে পরের বাড়ির বৌদি মানে দাদার বোন থাকতে বিয়ে করবে না, বক্তব্য হচ্ছে এটা। মানে ঘুরিয়ে নিজের স্বার্থটাই দেখা। আমি জলে পড়ি নাকি আমি ডাঙায় থাকি ওগুলো কোনো ধার ধারে না, বিয়ে দাও। তো যাই হোক, তারপরে যখন নিজে দেখে বিয়ে করলাম তখন সেই বিয়েটা নিয়ে আবার অপছন্দ। তো খুব শখ ছিল ধুমধাম করে বিয়ের, বোম ফাটবে, বাজি ফুটবে, তার মানে ঢাক বাজবে, সানাই বাজবে, কিন্তু কিছুই করতে পারলাম না, কিছুই হলো না। মনটা এত খারাপ। তারপরে 4 হাত এক করে দিল, আমাদের বাড়ির কেউ আসলো না, শুধু আমার মা, আমার দাদা আর এক বড় দাদা, আর একটা কেউ মানুষ না, আর পুরোহিত আর আমার বর আর আমার বরের মা, এই কটা মানুষ নিয়ে বিয়েটা সম্পূর্ণ হলো। একদিকে চোখের জল আর একদিকে 4 হাত এক হয়েছে, ওটার একটু আনন্দ। ভাবছিলাম যে অনেক ভালো থাকবো, অনেক সুখী থাকবো, কিন্তু কপাল যে খারাপ। যাই হোক, চলে আসলাম বাড়িতে। বাড়িতেও দেখলাম কিছুই, কোনো রকম কিচ্ছু আয়োজন হলো না, কিছুই না, ওই রকমভাবে চললো। মনে অনেক কষ্ট, অনেক জমানো ব্যথা, শোনার মতন কেউ নেই। তারপরে হলো আমার ছেলে। বিয়ের 3 বছর পর আমার ছেলে হলো। ছোট থেকে বড়, আস্তে 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 বড় করতে করতে ছেলের এখন আমার বয়স 26 না, ভুল বললাম, 27 বছরে পড়লো, 27 বছর। এখন ছেলে সব বোঝে, অনেক বোঝে। ছেলে আমার মস্ত বড় চাকরি করে, মস্ত বড় চাকরি করে। ছেলেকে অনেক কষ্ট করে পড়াশোনা শিখিয়েছি, আর নিজের কষ্টের মালা করে ছেলেকে পড়িয়েছি। নিজের কষ্টের প্রতিটা কথা অক্ষরে অক্ষরে জমিয়ে জমিয়ে মালা তৈরি করেছি, সেই মালা ছেলেকে পড়িয়েছি। ছেলে যেন প্রত্যেকটা সেকেন্ডের কথা সব মুখস্থ আছে। তারপরে ছেলে আমার 2 বছরের জন্য বাইরে যায়, নতুন চাকরি, মস্ত বড় চাকরি পেয়েছে। 2 বছরের জন্য ছেলে বাইরে যাবে। ছেলে প্রথম দিন গেল,
চাকরি করতে। ওই দিন রাত্রে আমাকে ফোন করলো, ফোন দিল, মা ব্যস্ত নাকি? আমি বললাম না বাবা, ব্যস্ত না, বলো কি হয়েছে। মা তোমার সাথে কথা ছিল। কি কথা বলো বাবা। মা আমি তো চাকরি, জানোই আমার চাকরিটা কত বড়, কত দায়িত্ব আমি, হ্যাঁ, কিন্তু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে বাবা? মা আমার এই চাকরিতে 2 বছরের জন্য ট্রেনিং করতে হবে, কারণ আমি নতুন, আমাকে তো ট্রেনিং নিতে হবে না, আমি তো না হলে কিছু জানবো না। হ্যাঁ ভালো কথা, ট্রেনিং নিতে হবে, তো আমার 2 বছরের জন্য বাইরে যেতে হবে। কোথায়? দুবাই। ও বাবা, 2 বছরের জন্য তুমি দুবাই যাবে? কি করে সম্ভব বলো? আমার তো পক্ষে তোমাকে ছেড়ে থাকা তো অসম্ভব বাবা, তুমি তো জানোই তুমি একমাত্র সন্তান আমার। আমি আর তোমার বাবা তোমার মুখের দিকেই তাকিয়ে থাকি। তোমাকে তো বারে বারে বলছিলাম যে যত ভালো চাকরি হোক বাইরে তোমাকে পাঠাবো না। মা একটু বোঝার চেষ্টা করো, চাকরিটা ভালো, আজকালকার দিনে এত ভালো চাকরি পাওয়া কি যায়? না, সেটা তো যায় না। তাহলে 2 বছরের জন্যই তো আমি বাইরে যাব, 2 বছরের জন্যই বাইরে যাব, সেখানে বেশি দিন তো সময় লাগবে না। এই 2 বছরের ট্রেনিং করে আসতে পারলে আমার অনেক স্যালারি হবে, অনেক, তুমি বুঝতে পারছো না, আমার অনেক মায়না হবে। তারপরে ছেলে যখন এরকমভাবে অনেক বুঝালো তখন আমি রাজি হলাম। আমি বললাম বাবা আর কি আছে, এত টাকা পয়সা দিয়ে কি হবে? মা তুমি যেই শখগুলো পূরণ করতে পারোনি, আমি সেই শখগুলোই পূরণ করাবো তোমার, এই জন্যই আমার কাজ করা। আর এখন কি আছে বাবা, যখনের সময় তখন পাইনি, তাই কি হয়েছে মা, শখের কোনো বয়স লাগে না, শখ করার কোনো বয়স লাগে না, এটা মানো তো? তা অবশ্য ঠিক কথা। তারপরে ছেলে চলে গেল 2 বছরের জন্য দুবাই। ওখান থেকে ছেলের সাথে প্রত্যেক দিন কথা হয়, ভিডিও কলে দেখা হয়, ফোনে তো প্রত্যেক দিনই কথা হয়, ভিডিও কলেও দেখা হয় ছেলের সাথে। ছেলের অভাবটা বুঝতে পারলাম না, যেহেতু ছেলের সাথে প্রত্যেক দিন একবার দুবার করে কথা হয়, তো ওই জন্য ছেলের অভাবটা বুঝতে পারলাম না। এখন আমার ছেলে বাড়ি চলে আসবে, মানে 2 বছর কমপ্লিট হয়ে এখানে চলে আসবে। ওই সময় ছেলে আমাকে ফোন করলো, যেদিন আসবে তার আগের দিন আমাকে ফোন দিল, আমাকে বলল মা তোমার সাথে অনেক কথা আছে। কি কথা? তুমি কি ব্যস্ত আছো? না ব্যস্ত নেই, বলো। মা আমি তো চলে আসছি কালকে। হ্যাঁ খুব ভালো কথা বাবা, কিন্তু আমার একটা আবদার আছে তোমার প্রতি। কি আবদার বলো? বলো, তুমি রাখবে, তুমি বলবে না এই বয়সে এটা করা যায় না, লোকে হাসবে, বলবে না। আমি দিক পাঁচ না চিন্তা করে আমি বললাম ঠিক আছে চলো, তোমার আবদার রাখবো, তুমি বলো। ছেলে বললে মা তুমি কিন্তু আমাকে কথা দিলে তুমি আমার আবদার রাখবে। হ্যাঁ আমি তোমার আবদার রাখবো। মা তোমার অনেক শখ ছিল, তোমার বিয়ে ধুমধাম করে হয়নি। হ্যাঁ বাবা, তুমি শুধু এই একটা কথাই বলো, যখনই আমরা কোনো বিয়েতে যাই বা কারোর বিয়ে শোনো বা আমার বিয়ের কথা উঠলেই তুমি বলো যে তোমার বিয়ের সময়, মানে আমার বিয়ের সময় তুমি অনেক বড় করে ধুমধাম করে বিয়ে দিবে। কিন্তু সেটা কি, সেটা তো আমার বিয়ে, সেটা তো আর তোমার বিয়ে না, শখটা তো মিটবে না। না বাবা তাই কি হয়েছে, তুমি আমার ছেলে, তুমি শখ করলেই আমার শখ। না না, ওগুলো কোনো কথা না বাবা। মা আমারও একটা শখ আছে, শখটা যার যার, সেটা আলাদা ব্যাপার, পার্সোনাল ব্যাপার। আমার শখ আমি বাড়িতে গিয়ে বিয়ে করব। হ্যাঁ সে তো অবশ্যই। আর আমার দেখা মেয়েটা যে আছে, যাকে আমি ভালোবাসি, সে তো তুমি সবটাই জানো। হ্যাঁ সে তো জানি, তোমার সাথে তোমার যার সম্পর্ক আছে সে তো জানিই আমি, সেই তোমাদের স্কুল লাইফ থেকে তোমাদের সম্পর্ক, এটা না জানার কি আছে। হ্যাঁ তো তাদের বাড়ির থেকেও এখন দেরি করবে না, আমি বাড়ি গেলেই আমাকে বিয়ে দিবে, মানে
ওর সাথেই আমার বিয়ে ঠিক করবে। আমি চাই আমার যেই দিন বিয়ে সেই দিন আমি তোমার আর বাবার অ্যানিভার্সারি পালন করব ধুমধাম করে। বাবা, একই দিনে তো হয় না। তো মা বাবার বিয়েতে ছেলে মেয়ের বিয়ে হয় না। সে না হোক, আমি অনুষ্ঠান করব। আমি তোমাদের ধুমধাম করে তোমাদের আবার নতুন করে আমি ওইভাবে বিয়ে দিতে চাই। কে কী করলো না করলো কী হলো সেটা পরের কথা। নিয়মগুলো না হলো, সিঁদুরদান না হলো, কিন্তু একটা এমনি অনুষ্ঠান তো করাই যায় না মা। এটা আমার সব থেকে বড় আবদার তোমার কাছে। তুমি বলো তুমি কি করবে? বাবা, এগুলো বলো না, এগুলো লোকে হাসবে। এই বয়সে, বুড়া বয়সে যদি আমরা এখন আমাদের বিবাহবার্ষিকী করি, তাহলে লোকে বলবে না যে বুড়া বয়সে ভীমরতি? মা, কে কী বললো আমার কোনো যায় আসে না। আমার কথাই শেষ কথা। আমার ইচ্ছা, আমি যে এত টাকা পয়সা ইনকাম করি সেই টাকা দিয়ে আমার বিয়ের সাথে একই দিনে তোমাদেরও একটা অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে তোমরাও একই রকমভাবে সেলিব্রেট করবে। সব থেকে আমার চাকরিতে পাওয়া যে টাকা দিয়ে গিফট, এটাই তোমাদের জন্য। বাবা, তুমি কি বলছো? এই শুনে তো আমার গায়ে শীতকাটা দিয়ে উঠছে। মা, শীতকাটা দিয়ে ওঠারই কথা। এটা আমি অনেক দিন আগেই ভাবনা করে রাখছি। তুমি বলতে না, আমি তখন শুধু মনে মনে ভাবতাম কবে আমি বড় চাকরি করব, অনেক মায়না পাবো। কারণ এগুলো করতে গেলেও তো অনেক টাকা লাগবে না? তা তো অবশ্যই। এখন আর তুমি না করো না মা। আমি যেটা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছি, একই দিনে মা আর ছেলের বিয়ে হবে। এটা হচ্ছে আমার তৈরি, আমি এটা নিজে তৈরি করেছি। তুমি খুশি না মা? হ্যাঁ, খুশি। ছোটোবেলার থেকেই স্বপ্ন ছিল। না হয় এখন বয়স হয়ে গেছে, কিন্তু তোমার বাবা কি রাজি হবে? কেন রাজি হবে না? বাবাকে আমি রাজি করাবো। আমি বলবো যে মার একটাই শখ ছিল, মার বিয়ে ধুমধাম করে হোক। দরকার পড়ে সেরকম যদি না হয়, তাহলে আমার বিয়ে পরে করব, তোমার বিয়ে আগে করাবো। মানে বাবার সাথেই দিয়ে আমি সেই দিনটাকে তুলে ধরব। যদি আপত্তি থাকে, আর যদি আপত্তি না থাকে, তাহলে আমরা আর তোমার বিয়ে একদিনেই হবে। দারুণ মজা হবে, তাই না মা? লোকে বলবে, বাহ, এরকমও মা ছেলে হয়, যে মার প্রতি কতটা ছেলের ভক্তি শ্রদ্ধা, তাই না? এটা প্রত্যেকটা লোকে বলবে। আর শুনে তখন আমার মনটা ভরে যাবে। আমি ভাববো, যাক, নিজের মা বাবার জন্য তো কিছু করতে পারছি। সবারই তো একটা আশা থাকে জীবনে, তাই না মা? তোমার না হয় এই আশাটা আমি পূরণ করলাম, আর সবগুলো করতে পারলাম না, তাই কি হয়েছে? হয়েছে বাবা, হয়েছে। তুমি বাড়িতে আসো, তারপরে সব সামনাসামনি কথা হবে। এখন তুমি রেডি হও, রেডি আসার জন্য। আমি তোমার অপেক্ষা করছি। আর তোমার জন্য কি কি রান্না করছি সেটা তো শুনবে। হ্যাঁ, বলো মা, কী রান্না করছো? আমি তোমার জন্য, তুমি যেই মাছটা খাও ভালো, সেই মাছটা করছি, যাতে তুমি এসেই ভালো রান্না পাও, ভালো খাবার পাও। এই জন্য আমি রাত জেগে তোমার জন্য রান্না করছি। বুঝতে পারছো? যাতে তুমি বাড়িতে আসলে আমি সারাক্ষণই তোমার সাথে গল্প করতে পারি। এই 2 বছরের গল্প একদিনে কি আর শেষ হবে? না। তাও আমি চাই না তোমাকে চোখের আড়াল করতে। তুমি সারাক্ষণ ছোটোবেলায় যেমন আমার পেছন পেছন ঘুরঘুর করতে, এখনও আমার পেছনে ঘুরঘুর করবে। এটাই আমার একটা বড় আশা। কারণ 2 বছর তুমি আমাদের কাছে ছিলে না। তোমার বাবা আনন্দে পাগল হয়ে যাচ্ছে, ছেলে আমার কখন আসবে, ছেলে আমার কখন আসবে। কাজ বাদ দিয়ে সে স্টেশনে বসে আছে, তুমি কখন আসবে। দূর জামা, আমি এখনও রওনাই দিলাম না আর বাবা এখন বসে আছে। আরে, এটা তো বাবার কথা যে আমি কখন যাব। কাজ বাজ দিয়ে আমি পারলে এখনই বসে থাকে। এটা তোমাকে বললাম যে বাবা এতটাই পাগলের মতন করছে,
তুমি কখন আসবে বাড়িতে। তুমি তাড়াতাড়ি চলে